আসসালামু আলাইকুম। আজকে খালেদা জিয়ার বিশ্বাসঘাতকতাটা একটু বিস্তারিত আকারে বলবো। গত ভিডিওতে আমি খুব সংক্ষেপে বলেছিলাম। বিস্তারিত হচ্ছে ১৫ই আগস্টে যখন একটা সফল বিপ্লব হইল, সেই বিপ্লবে শেখ মুজিব নিহত হইলেন। কিভাবে নিহত হইছেন সেটা ভিন্ন আলোচনা। বিপ্লবীরা তাকে মারতে চায়নি। সেগুলোর একটা বিস্তারিত পর্ব করতে হবে সেই সত্যগুলো জানার জন্য। বাট আজকে আমি খালেদা জিয়া ওই ১৫ই আগস্টের বিপ্লবীদের সাথে কি আচরণ করছেন, সেটা কি ইনসাফপূর্ণ ছিল নাকি কৃতজ্ঞতাপূর্ণ ছিল নাকি জুলুম ছিল, সেটা নিয়ে আমি কথা বলবো। দেখেন, জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হইলেন তখন তিনি খন্দকার মোশতাক যে ইনডিমনিটি জারি করেছিলেন, ইনডিমনিটি হচ্ছে ১৫ই আগস্টে একটা সফল গণ অভ্যুত্থান হয়েছিল সংসদে। খন্দকার মোশতাক, আমরা অনেকে মনে করি যে ১৫ই আগস্টেই সামরিক শাসন জারি হয়েছে, বিষয়টা তা না। ১৫ই আগস্ট শেখ মুজিব নিহত হওয়ার পর খন্দকার মোশতাক কিন্তু দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং খন্দকার মোশতাক প্রেসিডেন্ট হয়েছিলেন। তিনি সংসদে একটা আইন পাস মানে আহ, একটা অর্ডিন্যান্স জারি করেছিলেন যে এই বিপ্লবে যারা জড়িত ছিল তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের কোনো বিচার হবে না। এই আদালত, এটা মামলা ক্লোজ। তো সেই হিসেবে তাদেরকে আর কোনো বিচার করা যাবে না, ঠিক আছে। তো পরবর্তীতে যে সংসদ যখন শুরু হয়, জিয়াউর রহমানের আমলে তিনি সংসদে সংখ্যাগরিষ্ঠদের রায় অনুযায়ী এই বিলটাকে খন্দকার মোশতাক রাষ্ট্রপতি হিসেবে যেই জিনিসটা উপস্থাপন করছিলেন, জিয়াউর রহমান এটাকে সাইন করে দিয়েছেন, এটাকে পাশ করাই দিয়েছেন যে এদের আর কোনো বিচার করা যাবে না। এবং এদেরকে উনি বিভিন্ন রাষ্ট্রদূত হিসেবে দেশের বাইরে বিভিন্ন জায়গায় উনি পাঠিয়ে দিয়েছেন। তো ওনাদের সাথে জিয়াউর রহমানের কি আচরণ, কি ভুল, এটা নিয়ে পরে কথা বলবো। জিয়াউর রহমানের বিষয়টাতে আমি যাচ্ছি না, আজকে খালেদা জিয়ার বিষয়ে কথা বলবো। তো এইটা তো এই পর্যন্ত ছিল। এরপরে ১৯৯৬-তে যখন হাসিনা ক্ষমতায় আসে, জিয়াউর রহমানের বদান্যতায় বাংলাদেশে ঢোকার পর, তখন সে ধানমন্ডি থানায় একটা মামলা করে, তার বাবাকে কারা কারা মারছে এই নামে মামলা করে। মামলা করার পর ১৯৯৬ সালে হাসিনা সংসদে গায়ের জোরে গায়ের জোরে ওই ইনডিমনিটি যেটা জিয়াউর রহমান যেটা পাশ করেছিলেন সেটাকে বাতিল করে দেয়। বাতিল করে দিয়ে এই জাতীয় বীর ১৫ই আগস্টের জাতীয় বীরদেরকে তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম চালু করে। এখন হাসিনা ১৯৯৬ থেকে ধরে ২০০০ সাল পর্যন্ত সে হচ্ছে যে ক্ষমতায় ছিল। ২০০১-এ আবার খালেদা জিয়া ক্ষমতায় আসছে। এখন ১৯৯৬-তে হাসিনা যেটা করে সেটা হলো, কর্নেল হুদা, বজলুল হুদা, তিনি যখন জানতে পারেন যে হাসিনা নির্বাচনে জিতে যাবে, নির্বাচনের দিনই তিনি থাইল্যান্ডে খুব দ্রুত ব্যাংককে চলে যান। কারণ ওনারা বাংলাদেশ থেকে যখন বের হয়েছিলেন, খালেদ মোশাররফ যখন একটা কাউন্টার কু করে ২-৩ নভেম্বরে, তখন ওনারা ব্যাংককে ছিলেন একটা দীর্ঘ সময়। তখন জিয়াউর রহমানের পক্ষ থেকে জেনারেল নুরুল ইসলাম শিশু, যিনি বিএনপি প্রতিষ্ঠাতাদের একজন, তিনি থাইল্যান্ডে যায় তাদের সাথে অনেক আলাপ আলোচনা করছেন জিয়াউর রহমানের পক্ষ থেকে। তো থাইল্যান্ডে এই পুরা গ্রুপটা, ডালিমদের পুরা গ্রুপটা থাইল্যান্ডে দীর্ঘদিন ছিল। থাকার ফলে ওনাদের ওইখানে একটা জানাশোনা আছে, সরকারের সাথে সম্পর্ক আছে। তো বজলুল হোতা থাইল্যান্ডে যান, ওনার উদ্দেশ্য ছিল উনি থাইল্যান্ড থেকে খুব দ্রুত কানাডায় চলে যাবেন। কিন্তু উনি থাইল্যান্ডে কিছু দেরি করে ফেলার কারণে ওনাকে থাইল্যান্ডের যে এম্বাসি আছে বাংলাদেশ, যারা হাসিনা যখন ক্ষমতায় আসে তখন এম্বাসির লোকজন অটোমেটিক হাসিনার দালালি শুরু করে দেয়। তখন তারা বজলুল হুদাকে থাইল্যান্ডে আটক করে। এরপরে থাইল্যান্ডে উনি অনেকদিন ছিলেন। থাকার পরে থাইল্যান্ড থেকে ওনাকে বাংলাদেশে নিয়ে আসা হয় কারাগারে, হাসিনার আমলেই। তো হাসিনা যখন ক্ষমতা থেকে চলে যায় তখন ২০০১ সালে যখন খালেদা জিয়া আসলেন, এই বজলুল হুদার সাথে খালেদা জিয়ার ব্যক্তিগত ভালো সম্পর্ক ছিল। ওনারা খালেদা জিয়ার বাসায় দাওয়াত খাইতে যাইতেন। ইভেন খালেদা জিয়া যখন ৯১-তে ক্ষমতায় আসছে তখনও যাতায়াত ছিল সবারই, ডালিম বলেন, সবারই যাতায়াত ছিল। এখন খালেদা জিয়ার ব্যক্তি পরিচিত, জিয়াউর রহমানের স্নেহধন্য, এবং জিয়াউর রহমানকে একটা জিনিস এখানে বলে রাখা উচিত, অনেকেই বলেন যে জিয়াউর রহমান সেনাপ্রধান হওয়ার মধ্যে বা জিয়াউর রহমান ক্ষমতায় আসার মধ্যে বিপ্লবীদের কোনো হাত নাই। আমি এই জিনিসটি স্পষ্ট করি,
দেখেন জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধ যখন শুরু হয়, যখন তিনি ইয়ের ভাষণ দেন, কি বলে, স্বাধীনতার ঘোষণা দেন, তখন থেকেই আওয়ামী লীগ এবং ভারত তাকে মানে খারাপ দৃষ্টিতে দেখতে থাকে। তাকে কলকাতায় নিয়ে ডাম্প করে রাখা হয়, তাকে যুদ্ধই করতে দেওয়া হবে না। সেই জায়গায় জুনিয়র অফিসারদের, ডালিমদের, রশিদদের, এদের এদের হচ্ছে যে চাপের মুখে কিন্তু পরবর্তীতে জেড ফোর্স, একটা নতুন ব্রিগেড বানানো হয় মুক্তিযুদ্ধে, এবং জিয়াউর রহমানকে সেটার কমান্ডার বানানো হয়। এটা ছিল তখনকার ব্যাপার। এরপরে যখন শেখ মুজিব নিহত হয়, তখন জিয়াউর রহমান কিন্তু অলরেডি সুপারসিটেড মানে হচ্ছে, যারা সামরিক বাহিনীর টার্ম বুঝেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য বলতেছি, যে একবার যাকে ডিঙ্গিয়ে কাউকে বড় র্যাঙ্ক দেওয়া হয়, তাকে আর সেনাপ্রধান বানানো হয় না। এটা আর্মির আইন। কিন্তু সে আইন লঙ্ঘন করে বিপ্লবীদের দাবিতেই খন্দকার মোশতাক জিয়াউর রহমানকে হচ্ছে যে সেনাপ্রধান বানান। তো এটা তারেক জিয়াও এটা অস্বীকার করছে, বলছে যে আমার বাবা এমনি সেনাপ্রধান হইতো, কিন্তু এমনি সেনাপ্রধান হইতো না। যখন সিনিয়র কাউকে বাদ দিয়ে দেওয়া হয় একবার, তাকে আর সেনাপ্রধান বানানো হয় না। সেই হিসেবে বিপ্লবের পরে বা কে এম শফিউল্লাহর পরে জিয়াউর রহমান আর সেনাপ্রধান হইতে পারতেন না, এবং উনি নিজেও হতাশ ছিলেন। উনি যে সেনাপ্রধান হইতে পারলেন না, এই বিষয়টা নিয়ে উনি হতাশ ছিলেন। মেজর হাফিজ তার বইতে এটা লেখছে। মেজর হাফিজ এখনো বিএনপির রাজনীতি করে এবং জিয়াউর রহমানের খুব কাছের একজন লোক, সহচর। কিন্তু খালেদ মুশাররফের কুয়ের মধ্যে মেজর হাফিজের ভূমিকা ছিল আবার বড়, ওইখানে উনি আবার জিয়াউর রহমানের বিরোধিতা করছেন। যাই হোক, তো যেটা বলছিলাম, জিয়াউর রহমান সেনাপ্রধান হইলেন এই বিপ্লবীদের বদান্যতাই। বিপ্লবীরা খন্দকার মুশতাকের কাছে যা বলছে তাই তখন পালন করা হয়েছে। তখন এরা ছিল বঙ্গভবনে, এরা যা বলতো তাই হইতো। ওকে, এখন জিয়াউর রহমান যখন সেনাপ্রধান হইলেন, তারপরে উনি রাষ্ট্রপ্রধান হইলেন, সবকিছু হইলেন কিন্তু শেখ মুজিব নিহত হওয়ার কারণে। নাইলে হয়তো জিয়াউর রহমানের অবদান বাংলার মাটিতে শুধু মুক্তিযুদ্ধের ঘোষণা ওই পর্যন্তই ছিল, এর বাইরে আর কিছু হইতো না। এর বাইরে তিনি যা কাজ করছেন সেটা আর সুযোগ হইতো না, তার প্রধানমন্ত্রী হওয়া বা প্রেসিডেন্ট হওয়ার সুযোগ হইতো না। তো 2001 সালে যখন খালেদা জিয়া আবার ক্ষমতায় আসলেন, তার কি উচিত ছিল? তার উচিত ছিল হাসিনা, এখানে দুইটা কাজ। একটা হলো, খালেদা জিয়া 1996-তে হাসিনা যে ইন্ডিমিনিটি বাতিল করলো, তখন খালেদা জিয়া ওয়াকআউট করে গেছেন। খালেদা জিয়া এটার জোরালো প্রতিবাদ করেন নাই। ঠিক আছে, আচ্ছা ধরলাম উনি তখন কিছু করতে পারেন নাই হাসিনার ভয়ে বা হাসিনার জবরদস্তিতে। 2001 সালে উনি যখন ক্ষমতায় আসলেন, তখন কিন্তু হাসিনা গায়ের জোরে যে ইন্ডিমিনিটি বাতিল করছেন, সেইটা খালেদা জিয়া বাতিল করে আবার ইন্ডিমিনিটি ফিরে আনতে পারতেন। এর কোনো অপরাধ নাই, সেইটা একটা বৈধ অধ্যাদেশ ছিল। সেইটা যদি খালেদা জিয়া 2001 সালে ফিরে আনতেন, তাইলেই বিপ্লবীরা জেল থেকে বের হয়ে যাইতো, তাদের অন্তত জীবন দিতে হইতো না। ঠিক আছে, তো খালেদা জিয়া 2001 সালে বিপ্লবীদেরকে কিছুই করেন নাই। বিপ্লবীদেরকে হাসিনার আদালত তাদেরকে ডিভিশন দিছিল, কিন্তু জেলখানায় পুলিশরা হাসিনার কাছে ভালো হওয়ার জন্য ডিভিশন সুবিধাটা দেয় নাই। সেইটা আবেদন করা হয়েছিল খালেদা জিয়ার কাছে, কিন্তু খালেদা জিয়া তাকে সেই ডিভিশনটা দেন নাই। এটা বলার কোনো কারণ নাই যে খালেদা জিয়া তাদেরকে চিনতেন না, তাদের ব্যাপারে খোঁজ খবর রাখতেন না, এরকম কোনো বিষয় নাই। ভালো করেই জানতেন খালেদা জিয়া, এবং এটা একটা রাষ্ট্রীয় ইস্যু ছিল, গুরুত্বপূর্ণ। এইটা তো গেল একটা, যে খালেদা জিয়া ইন্ডিমিউনিটি বাতিল করেন নাই, তাদেরকে ডিভিশন দেন নাই। আরেকটা বিষয় বলে রাখা উচিত, খালেদা জিয়া কাকে আইনমন্ত্রী বানাইছেন? মওদুদ আহমেদকে। মওদুদ আহমেদ হলো বাংলাদেশের ইতিহাসে পোল্টিবাজদের অন্যতম একজন। বিএনপি যখন শুরু হয় তখন মওদুদ আহমেদ ছিল জিয়াউর রহমানের সাথে। জিয়াউর রহমান যখন নিহত হইলেন, তারপরে মওদুদ আহমদ হইল এরশাদের প্রধানমন্ত্রী। এরশাদ প্রেসিডেন্ট, উনি প্রধানমন্ত্রী। এরশাদ চলে যাওয়ার পরে এই পোল্টিবাজকে আবার খালেদা জিয়া বানাইলেন আইনমন্ত্রী। ঠিক আছে, তাহলে কি ধরনের খালেদা জিয়ার রাজনৈতিক যে আপনি হচ্ছে যে নীতি নৈতিকতা এখানে ফুটে উঠতেছে। যে এরশাদের বিরুদ্ধে তিনি আন্দোলন করছেন, সেই এরশাদের প্রধানমন্ত্রীকে তিনি বানাইলেন আইনমন্ত্রী। আচ্ছা, তাতেও কোনো অসুবিধা নেই। এই মওদুদ আহমেদ যখন 15ই আগস্টের বিপ্লবীদের বিচার হইল, যেদিন ফাঁসি হইল 2010 সালে, মওদুদ আহমেদ সেদিন বলছিলেন বিএনপির পক্ষ থেকে, এটা তার আনুষ্ঠানিক ঘোষণা ছিল, যে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে, আদালতের রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল।
জামাতের পক্ষ থেকে মুজাহিদ বলছিল আদালত যা বলে তার প্রতি আমরা শ্রদ্ধাশীল। এই শ্রদ্ধার ফলেই কি শ্রদ্ধাশীল থাকার কারণেই আদালতের রায়, আদালত বাংলাদেশের আদালত বলতে কিছু নাই, সরকার যা চায় তাই হয়। আদালতের রায়েই কিন্তু খালেদা জিয়াকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। আদালতের রায়েই সাক্কা চৌধুরী, নিজামী এদের ফাঁসি হয়েছিল, যে আদালতের রায়কে নিজামী সমর্থন করছিল। তো এইটা ছিল মওদুদ আহমেদের পক্ষ থেকে একটা বিষয়। তারপরে দেখেন শহীদ পরিবারের মানে বিপ্লবীদেরকে আমরা কি দেই। বিএনপির আচরণ হইল 24 বিপ্লবে ওই যে কি যেন একটা বুড়া লোক রিজভী, সে বের হয়ে বলতেছে এই ছোট ছোট বাচ্চারা আমাদেরকে মুক্ত করছে। মির্জা ফখরুল বলল এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আবার এখন বলতেছে যে এই আন্দোলনের মাধ্যমেই এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তারেক রহমান। এখন জুলাই বিপ্লবীরা আপনার গণভোটের হা বলে, বিএনপি না বলতেছে। তো বিএনপি যেটা করছে, খালেদা জিয়া যেটা করছে, জিয়াউর রহমান যেটা করছে, বিপ্লবীদের কারণে তারা ক্ষমতায় গেছে, কিন্তু যখন বিপ্লবীদের বিপদ আসছে তখন তারা সুশীল সাজছে, তখন বলছে যে এরা খুনি। ঠিক আছে, তো এইটা দুঃখজনক। এবং এই বিপ্লবীরা যদি 15ই আগস্ট না ঘটাইতো, সুশীলতা দেখাইতো, তাহলে আপনি চিন্তা করেন, এক হাসিনা বাইচা গেছে। হাসিনা এবং তার বোন রেহানা মিলে আমাদেরকে 20 বছর, 96 থেকে 2001, তারপরে আপনার 2009 থেকে ধরে 2000 এই যে 24, আমাদেরকে এই ধরেন 20 বছরের বেশি সময় আমাদেরকে সে জ্বালাইছে। আর যদি কামাল, জামাল, তারপরে হচ্ছে যে শেখ রাসেল এরা জীবিত থাকতো, শেখ মুজিব জীবিত থাকতো, তাহলে আমাদের বাঙালি জাতির উপর দিয়ে কি যে মুসিবত যাইতো। তারা বিপ্লবে সফল হয়েছে, যদি ব্যর্থ হইতো কি হইতো, তাদের কোর্ট মার্শাল হইতো, তাদেরকে ওই সময় তাদেরকে ফাঁসিতে চড়ানো হইতো। আর আরেকটা, এই বিপ্লবীদের ক্ষেত্রে আমরা যেটা করছি, মানব ইতিহাসে এরকম কোনো নজির নাই। যেই বিপ্লব সফল হয় সেই বিপ্লবীদেরকে দেশান্তর করা হয়, এরকম কোনো নজির নাই। তো বিপ্লবীদের দেশান্তরিত হওয়া, আরেকটা বিষয় বলে রাখি, খালেদা জিয়ার যে বিশ্বাসঘাতকতা, এটা বলা উচিত। যখন 1991 সালে খালেদা জিয়া ক্ষমতায় আসেন, এখানে ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ হয়েছে, এগুলো বলতে হবে, জাতিকে এগুলো জানাইতে হবে। তখন মেজর ডালিম ছিল নাইরোবিতে রাষ্ট্রদূত, সে পাকিস্তানে গেছে। পাকিস্তানে বজলুল হুদা, উনি পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন আরো আগে। তারা পাকিস্তানের সরকারের সাথে আলাপ করছে, আলাপ করে বুঝাইছে যে দেখেন, বাংলাদেশে বর্তমানে ক্ষমতায় আসার জন্য খালেদা জিয়াকে দরকার, ভারতের আধিপত্যবাদ ঠেকাইতে হইলে। খালেদা জিয়ার সাথে তখন ইয়ের যে কথা হইতো, ফোনে আলাপ হইতো মেজর ডালিমের, তখন ডালিম ফোন করে বলতো আমি আমার পরিচয় দিব মোহাম্মদ বইলা, নাম বলতো না। খালেদা জিয়া মেজর ডালিমকে বলছে, এরশাদের যখন পতন হয়, ওই পতনের সময় থেকেই মেজর ডালিম খালেদা জিয়ার সাথে আলোচনা করতেছিল। তো যখন দেখলো যে যখন খালেদা জিয়ার সাথে পরামর্শ করলো কিভাবে আন্দোলন হবে, সবকিছু পরামর্শ করছে, তো খালেদা জিয়া মেজর ডালিমকে বললেন দেখেন আমার কাছে তো টাকা নাই, নির্বাচন কিভাবে করব। তখন মেজর ডালিম পাকিস্তানে যায়, পাকিস্তানকে এটা বোঝাইছে যে দেখেন, ভারতের আধিপত্যবাদ ঠেকাইতে হইলে বিএনপিকে লাগবে। তখন পাকিস্তান বিএনপির জন্য পাকিস্তানের যে এম্বাসি আছে বাংলাদেশে, সেটার মাধ্যমে টাকার ব্যবস্থা করছে। সেই সুবাদে বিএনপির ক্ষমতায় আসা সহজ হয়েছে। তো যখন খালেদা জিয়া ক্ষমতায় বসে গেছেন, ক্ষমতায় বসার পরেও চীনের রাষ্ট্রীয় সফর, মানে অনেক ব্যাপার আছে আসলে, এত কিছু তো মানে বইলে বোঝানো যাবে না, আপনারা মেজর ডালিমের বই পড়লে বুঝতে পারবেন। ভারতের থেকে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় সফরের কথা বলা হয়েছে, পাকিস্তান থেকে বলা হয়েছে, কিন্তু খালেদা জিয়া চাইতেছিলেন না যে অন্য এই দুইটা রাষ্ট্রে উনি সফর করবেন না, কারণ ভারতে আগে গেলে পাকিস্তান নারাজ হবে, পাকিস্তানে আগে গেলে ভারত নারাজ হবে, এই জন্য উনি চাইতেছিলেন অন্য একটা দেশে সফর করতে। তো সেই সফরের ব্যবস্থা মেজর ডালিম চীনে সফরের ব্যবস্থা করছিলেন, যেটা কারণ যেহেতু উনি আগে চীনের রাষ্ট্রদূত ছিলেন জিয়াউর রহমানের আমলে, সেই জন্য ওনার পক্ষে এটা সম্ভব হয়েছিল। তো এই সমস্ত কিছু হওয়ার পরে
মেজর ডালিমকে খালেদা জিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মেজর ডালিম বললেন যে আমাকে কাছাকাছি কোথাও আপনারা দেন, নাইরোবিতে থাকতে পারবো না, আমার স্ত্রী অসুস্থ। তখন তাকে কাছাকাছির জায়গায় পোস্টিং দেওয়া হলো আর্জেন্টিনায় নাকি ব্রাজিলে, ব্রাজিলে। তখন উনি বললেন যে এত দূরে তো আমার থাকা সম্ভব না। তখন তাকে বলা হলো তাহলে চাকরি ছেড়ে দেন। তখন মেজর ডালিম চাকরি ছেড়ে দিলেন। তো চাকরি ছেড়ে দেওয়ার পরে উনি কিছুদিন বাংলাদেশে ব্যবসা করছেন, আবার হাসিনা ক্ষমতায় আসার আগে উনি আবার পালায় গেছেন। তো মানে বিষয় হইল 15ই আগস্টের বিপ্লবের পরে জিয়াউর রহমানের সেনাপ্রধান হওয়া এবং তার প্রধানমন্ত্রী হওয়া, খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হওয়া, এগুলি সবকিছুর পেছনেই কিন্তু 15ই আগস্ট। 15ই আগস্টের হিরো। তো হিরোদেরকে কোনো ধরনের এক্সট্রা মূল্যায়ন তো খালেদা জিয়া করেনি নাই। 2001 সালে জেল থেকে বের করে দেওয়া বা জেলে তাদেরকে একটু ভালো রাখা, এইটুকুও করেন নাই। তো এই হচ্ছে বিএনপির রাজনীতি। এখন অনেকে হতাশ হইবেন, বলবেন যে আসলে আমরা বিএনপির উপরে ভরসা করতাম, খালেদা জিয়ার আমরা আপসহীন বলতাম। আপসহীন বলা হয় কেন? এরশাদের আমলে যখন হাসিনা রাজনীতি মানে নির্বাচনে গেছে, তো উনি হাসিনার মতো রক্তপিপাসু না, অবশ্যই হাসিনার থেকে উনি হাজার গুণ ভালো, কিন্তু বিপ্লবীদের সাথে উনি এবং ওনার সরকার তারা ভালো আচরণ করে নাই, যাদের কারণে তারা ক্ষমতায় আসছেন, ক্ষমতার স্বাদ উপভোগ করতে পারছেন। বিপ্লবীদেরকে ওই মূল্যায়নটা তারা দেননি, তাদেরকে খুনি হিসেবে ট্রিট করে গেছেন। এখন আমরা বুঝতেছি 24-এ আইসা যে বিপ্লবীরা এই রাষ্ট্রের জন্য কত গুরুত্বপূর্ণ কাজটা করছিলেন, এবং তারা মানুষ হিসেবে ছিলেন মানে অনন্য উচ্চতার মানে মানুষ তারা ছিলেন। বজলুল হুদার ব্যাপারে একটা ঘটনা আছে। তার ভাই বলতেছিল যে তার এক বন্ধু বজলুল হুদা যখন এমপি হয়েছেন এরশাদের আমলে, তখন তাকে আপনি করে বলছে গ্রামের বন্ধু। তখন বজলুল হুদা রাগ করে বলছেন, এই বেটা তুই আমারে আপনি বলস কেন? আমারে আপনি বলার জন্য ঢাকা শহরে বহু লোক আছে, তুই আমার বন্ধু, তুই আমার তুই বলবি? তো এই এই ধরনের মানুষ ছিলেন তারা, নিঃস্বার্থভাবে জাতিকে শুধু দিয়েই গেছেন। কিন্তু তাদের পরবর্তী জীবন, এবং আরেকটা কথা বলে রাখা উচিত, কর্নেল পাশা নব্যবিবাহিত দম্পতি, সে এবং তার ওয়াইফ একসাথে তারা বাংলাদেশ ছাড়ে। 15ই আগস্টের অন্যতম নায়ক কর্নেল পাশা মারা গেছেন। তো হাসিনা তো কর্নেল পাশাকে মারতে পারে নাই। কর্নেল পাশার মেয়েকে হাসিনা ট্রাক দিয়ে, সে ড্রাইভ করতেছিল উত্তরার দিকে, ধাক্কা দিয়ে তাকে মারছে, মানে গাড়ি চাপা দিয়ে মারছে, সিনেমায় যেরকম মারা হয়। এবং হাসিনা 1996 সালে দেশে আসছিলেনই হইল পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। 20 বছর আমাদের কাছ থেকে সে প্রতিশোধ নিছে, ঠিক আছে? এবং এই কথা হাসিনার যে নৃশংসতা, এগুলো এই যে আমার ফাঁসি চাই, মতিউর রহমান রেন্টু মুক্তিযোদ্ধা, তার বইতে কিন্তু এগুলো সে লেখছে। তো এগুলো আসলে বিএনপির যে দাস্তান, অবশ্যই বিএনপি আওয়ামী লীগের থেকে অনেক ভালো, বাট তাদের অকৃতজ্ঞতা, তাদের অযোগ্যতা, এগুলো বলে শেষ করা যাবে না। আর একটা কথা আমি বলে রাখি, দেখেন আমি কি প্রতিষ্ঠা করতে চাই আসলে, আমি প্রতিষ্ঠা করতে চাই এইটা যে আমাদের এই রাষ্ট্রে যারাই ক্ষমতায় ছিলেন আমাদের ভালো কেউ চান নাই। এটাই সত্য, না হলে আমাদের জীবন উন্নত হয়ে যেত। যেই পরিমাণ টাকা বাংলাদেশে যায় বিদেশ থেকে, পৃথিবীর খুব কম দেশে এই ধরনের মানে টাকা যায়। ওই টাকাগুলো দিয়ে দেশটা ভালো হইতে পারতো, বাট হয় নাই। এবং এই রাজনীতিবিদরা কখনো আমাদেরকে ভালো করতে পারবে না। আমাদেরকে জুলুম থেকে মুক্তি দিছে মেইনলি মোটা দাগে 75-এর আর্মি অফিসাররা আর 24-এর তরুণরা। কিন্তু আর্মি অফিসাররা যেটা করছিল, এই 15ই আগস্টের বীররা যেটা করছিল, জনগণের রক্ত ছাড়াই তারা ফ্যাসিবাদকে মুক্ত করছিল। আর 24-এ আমাদেরকে অনেকগুলো 2000 মানুষের প্রাণ দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করতে হয়েছে, কিন্তু আবার মানে ওই এটা প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে আসলে। সো ফ্যাসিবাদ থেকে বের হইতে হইলে আমাদের পুরাতন রাজনীতিবিদ ছাড়া নতুন কাউকে লাগবে, তাইলে আমরা মুক্ত হইতে পারবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।